দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার কি খবর বার্তা কক্ষ থেকে আপনার সঙ্গে আছি সিরাজুম মুনিরা। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের পর্দায় যদি আমরা তাকাই তাহলে সবচেয়ে আলোচিত বিষয় হিসেবে দেখতে পাবো ইলিশ রপ্তানির বিষয়টি। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন বা ৩০ লাখ কেজি ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এটি সরকারের এক ধরনের কূটনৈতিক পদক্ষেপও বলা যেতে পারে। তবে এই সিদ্ধান্ত নিয়ে যথারীতি দুভাগ হয়েছে নেটিজেনরা। একদল মনে করছেন এই সিদ্ধান্ত বাণিজ্যিকভাবেও সঠিক, আর অন্য দল সরকারের সিদ্ধান্তে নাখোশ। বাংলাদেশের জাতীয় মাছ ও জিআই পণ্য ইলিশ রপ্তানি নিয়ে কেন এত প্রশ্ন, কেন এত উৎকণ্ঠা, তা নিয়ে কথা বলবো আজকের কি খবরে। জানবো ইলিশ কূটনীতি সম্পর্কেও। এজন্য সঙ্গে রয়েছেন সহকর্মী শেখ সাফায়েত হোসেন। সাফায়েত, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে নীরা। আমি শুরুতেই জানতে চাই, বাংলাদেশ কবে থেকে ভারতে ইলিশ রপ্তানি করে, আর কোন কোন দেশে ইলিশ রপ্তানি হয়, মোট আহরণ আর রপ্তানির অনুপাতটাও আমাকে একটু জানাবেন। আপনি জানেন যে বাংলাদেশের যে বাণিজ্য নীতি অনুযায়ী ইলিশ রপ্তানিতে এক ধরনের নিষেধাজ্ঞা আছে। মূলত শর্ত সাপেক্ষে ইলিশ রপ্তানি করা যায়, এজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হয়। 2019 সাল থেকে বাংলাদেশে মূলত মানে বড় যে কোয়ান্টিটি রপ্তানি হয় সেটা মূলত ভারতেই রপ্তানির অনুমোদন দেওয়া হয়। এর বাইরে আপনি একটা প্রশ্ন করেছেন যে আসলে আর কোন কোন দেশে। আপনি দেখবেন যে বিশ্বের বিভিন্ন দেশেই হিমায়িত খাদ্যের মধ্যে কোনো কোনো দেশের আমরা তাদের প্রবাসীদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা কোনো কোনো মৌসুমে ইলিশ দেখেছেন সেখানকার ডিপার্টমেন্টাল স্টোরে। আসলে এগুলো খুবই অল্প পরিমাণে রপ্তানি হয়। তো সেটাও আসলে মানে এই যে আমরা যে আলোচনা করছি ভারতের রপ্তানির এত বিশাল পরিমাণ না, যে কারণে এখন যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে ভারতে আমরা আসলে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির জন্য এই সম্প্রতি গত শনিবার একটা অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এটা আসলে আমাদের দেশের যে মোট ইলিশ আহরণ হয় তার খুবই নগণ্য একটি অংশ। আপনি জানেন যে সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটা প্রক্ষেপণ আছে যে তারা এই মৌসুমে মোট 5,30,000 টন ইলিশ আহরণ হওয়ার একটা সম্ভাবনা দেখছে। তো সেখানে মাত্র 3,000 টন, মানে আপনি যদি কেজিতে আমরা বলি তাহলে 30 লাখ কেজির মতো ইলিশ। তার মানে আমরা এভাবেও দেখতে পারি যে আসলে আপনি যদি আধা কেজি করেও ধরেন তাহলে আসলে 60 লাখ পরিবারের জন্য সর্বোচ্চ এই ইলিশ সম্ভব, যেখানে ভারত অনেক বড় একটা দেশ, যেখানে 100 কোটির বেশি তাদের জনসংখ্যা। তো সেই হিসেবে এটা এক ধরনের কিছু জনগোষ্ঠী আছেন যারা ইলিশকে খুব পছন্দ করেন, খেতে ইলিশ একটু সুস্বাদু মাছ। তো সে কারণেই তারা প্রতি বছর আমাদের বাংলাদেশ থেকে ইলিশ নিতে চেষ্টা করছেন। গত 5 বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি হচ্ছে। তো এই ইলিশ রপ্তানির প্রেক্ষাপটে বাংলাদেশে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তারা বলতে চাচ্ছেন যে আসলে রপ্তানি না করলে হয়তো দেশের বাজারে ইলিশের দাম কম থাকতো, কিন্তু আসলে আমরা বাস্তবতা সেটা দেখতে পাই না। আপনি জানেন যে 5,30,000 টন যদি এবছর ইলিশ আহরণ হয়, সেখান থেকে 3,000 কমে গেলেও যে পরিমাণ ইলিশ থাকে সেই ইলিশ আমরা এখন বাজারে যে দাম দেখতে পাচ্ছি তাতে ইলিশের দাম কমার কি কোনো সুযোগ বা লক্ষণ দেখা যাচ্ছে? 1 কেজি আকারের ইলিশ মাছের দাম এখন বাজারে 1700 থেকে 1800 টাকা। এটা কি বাংলাদেশের মানুষের লিভিং স্ট্যান্ডার্ডের সঙ্গে কতটা যায়? আমরা আসলে এই বিষয়টা দিকে তাকালে দেখতে পাবো যে আসলে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতার অনেক উপরে। এবার কি পরিমাণ ইলিশ রপ্তানি করা হচ্ছে, আর আগের বছরগুলোয় কি পরিমাণ হয়েছে? আচ্ছা, গত বছরগুলোতে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরই 2019 সালে শুধু 500 টন অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু রপ্তানি হয়েছিল 460 টনের মতো। এর পরের বছরগুলোতে প্রায় এরকম 3,000-এর বেশি
3000 টনের বেশি অনুমোদন দেওয়া হয়, কিন্তু প্রত্যেক বছরই এটা 1500 মানে অর্ধেকের ভেতরে ছিল। রপ্তানি হয় আসলে 1 থেকে 1500 টনের মতো। তো এবার গত শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ে যে অনুমোদন দিয়েছে সেখানে 3000 টনের কথা উল্লেখ আছে। তো আমরা এখন পর্যন্ত, যেমন আজকে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার উনি বলেছেন যে এই অনুমোদনের তুলনায় গত বছরগুলোতে যেহেতু কম রপ্তানি হয়েছে, তো এবছরও কত রপ্তানি হবে সেটা আসলে এখনই বলা যাচ্ছে না। শাফাত, আমরা দেখেছিলাম অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিলেন তখন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন যে এবার ভারতে ইলিশ রপ্তানি করা হবে না, কিন্তু আমরা এটাও দেখলাম যে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এর ব্যাখ্যা হিসেবে উপদেষ্টা কি বলেছেন? আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আপনি দেখবেন যে এই দায়িত্ব নেওয়ার পরেই মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের কথাটাই এখন সব মানে সোশ্যাল নেটওয়ার্কে ঘুরছে, যে তিনি প্রথমে বলেছিলেন যে আগে দেশের মানুষ পাবে ইলিশ, তারপরে রপ্তানি। তো আজকে তিনি তার একটা বক্তব্যে এই তার অবস্থানের কথা বলেছেন যে তিনি আসলে ঠিক যে কথাটা বলেছিলেন তার সেই অবস্থানেই তিনি আছেন। তিনি এখনও মনে করেন যে এই দেশের মানুষ আগে ইলিশ পাবে, পরে রপ্তানি। তো সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় একটা বিশেষ অনুরোধে, বিশেষ করে দুর্গাপূজা সময়ে সেখানকার মানুষের একটা ভালো খাবারের প্রতি যে আগ্রহ, সেই আগ্রহের বিষয়টাকে তারা অ্যাড্রেস করে বাণিজ্য মন্ত্রণালয়ে একটা বিশেষ অনুরোধে এই অনুমোদনটা দিয়েছে। সেই বিষয়ে আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করতে চান না। এই বিষয়ে তিনি তার বক্তব্যটা স্পষ্ট করেছেন। তিনি বলতে চেয়েছেন যে এই সিদ্ধান্তটা আসলে একান্তই বাণিজ্য মন্ত্রণালয়ের, কিন্তু তিনি তার অবস্থানে আছেন। তিনি বলতে চান যে এই দেশের মানুষ আগে ইলিশ পাবে, তারপরে রপ্তানি। কিন্তু তিনি আরও একটা বিষয় বলেছেন যে এই রপ্তানির কারণে বাজারে ইলিশের দাম আসলে বাড়ার কথা নয়, কারণ সেখানে এই রপ্তানির পরিমাণ আহরণের তুলনায় আসলে অনেক নগণ্য, যে কারণে বাজারে এর যে মানে প্রভাব দামের উপরে পড়ার সুযোগ নেই বলে আসলে তিনি বিশ্বাস করেন। ইলিশ কূটনীতি, এই শব্দবন্ধটি খুব শুনছি আমরা, এটি আসলে কি? আর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ইলিশ কূটনীতির গুরুত্ব কতটুকু? ধন্যবাদ আপনাকে এরকম একটা প্রশ্নের জন্য। দেখেন, আপনাকে আমি আগেও বলছিলাম যে বাংলাদেশে তার প্রতিবেশী দেশ থেকে আপনি দেখবেন যে বেশ বিভিন্ন সময়ে যারা বেড়াতে আসেন, অনেক সময় সেলিব্রিটিরা আসেন। বিশেষ করে আমি আপনাকে একটা ঘটনা বলতে পারি, সেটা হচ্ছে যে এই কিছুকাল আগে মিরাক্কেলের জনপ্রিয় উপস্থাপক উনি যখন বাংলাদেশে এসেছিলেন, উনি কিন্তু বেশ ভোজন রসিক একজন মানুষ। তো উনিও বলছিলেন যে বাংলাদেশে যেহেতু এসেছি, তো সেহেতু ইলিশের স্বাদ তার মানে নেওয়ার আগ্রহটা উনি প্রকাশ করেছেন। এখন পর্যন্ত এরকম অনেকেই বাংলাদেশে এসেছেন, তাদের কাছে বাংলাদেশের ইলিশ খুবই পছন্দের একটা খাদ্যপণ্য। তো সেক্ষেত্রে আসলে তাদের এই চাহিদাটা বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে একটা বড় ধরনের মানে গুরুত্ব রাখে, এটা এই দেশের মানুষ বিশ্বাস করে। অনেকেই সেই কথাগুলো তাদের সোশ্যাল নেটওয়ার্কে তুলে ধরেছেন। তারা বলতে চাচ্ছেন যে আমরা অতীতেও আমাদের যে কূটনৈতিক সম্পর্ক ভারতের সঙ্গে, সেখানে অনেকগুলো বিষয় আছে, যেমন ট্রানজিট শেয়ারের বিষয় আছে, তারপরে পানি চুক্তির বিষয়গুলো আছে। তো সেই জায়গাগুলোতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে একটা ন্যায্য হিস্সা। সবসময় বাংলাদেশের কথা ছিল যে আমরা ভারতের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ বা প্রতিবেশী সুলভ যে সম্পর্ক, সে তা বজায় রেখেই আমাদের বাংলাদেশ তার যে ধরনের হিস্সা পাওয়ার কথা সেটা যেন সবসময় পায়। এবং ইলিশের ক্ষেত্রে তারা এসে ওই জায়গাটাকে তারা অনুধাবন করতে চেষ্টা করছেন যে ইলিশ হতে পারে বাংলাদেশের একটা বড় কূটনৈতিক একটা বিষয়, যে এইটা যেহেতু ভারতের তাদের অনেক প্রত্যাশার একটা পণ্য। তো সেক্ষেত্রে আপনি জানেন যে আমরা কিন্তু বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ, কাঁচামরিচও সম্প্রতি আমরা তাদের কাছ থেকে ইম্পোর্ট করছি বা আমদানি করছি। তো সেক্ষেত্রে এটা কি একটা ধরনের দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক। এই সম্পর্কে
আমরা যেমন তাদের কাছ থেকে অনেক ধরনের পণ্য আনছি, একই সঙ্গে তাদেরকেও আমরা আমাদের বাংলাদেশ থেকে পণ্য দেওয়ার সুযোগ আছে। তাতে আমাদের দেশের বাণিজ্যিক যে সক্ষমতা, সেখানে আমাদের ডলার আয় করার সুযোগ আছে। তো সেক্ষেত্রে আসলে এই বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে কিভাবে আমরা আমাদের হিস্সাগুলো সঠিকভাবে বুঝে নিতে পারি, সেই বিষয়টাতে মানুষ, দেশের সাধারণ মানুষ জোর দেওয়ার জন্য এই সরকারকে দেখবেন যে এই ইলিশের বিষয়টা নিয়ে বলার চেষ্টা করছেন। এটাকেই আসলে আপনি মানে কূটনৈতিক সম্পর্কের বিষয়টা হিসেবে দেখছেন আর কি, যা আমরা কূটনৈতিক অর্থনীতি হিসেবে বলতে পারি আর কি। শাফাত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়ুন সকালসন্ধ্যা.com। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব আর ফেসবুকে আমাদেরকে পাবেন বিভিন্ন ভিডিও কন্টেন্ট নিয়ে। দেখুন সেগুলো, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।